দেবী। বুড়িচণ্ডী কি তার পরিচয়? সঞ্জয় কি কোনোদিন দৈবিক অস্তিত্ব মেনে নেবে নিজের জীবনে, নাকি কোনো অপশক্তির হাতে পড়ে শেষ হয়ে যাবে ওর গোটা জীবন? হারিয়ে যাবে সে সময়ের কোনো গভীর কালগর্ভে? জানতে হলে শুনতে হবে হুইসপার্স ইন ডার্কের এবারের নিবেদন। সুলেখক শিবাঙ্গনের কলমে মা বুড়িচণ্ডীর থান। পরিচালনা অনন্যা পাল ও বাপন দাস। নাট্যরূপ দান অনন্যা পাল। আবহ সঙ্গীত SD প্রোডাকশন। কথক পার্থপ্রতিম। মলয় প্রিয়াংশু। সঞ্জয় সুপ্রভাত। মলয়ের দাদু শুভদীপ। মলয়ের বড় মামিমা রূপা। ছোট মাসি প্রত্যুষা। রত্না দেবী স্বাতী। দেবী বুড়িচণ্ডী কৃষ্ণকলি। পোস্টার ডিজাইন পিয়ালি। বুড়িচণ্ডী সত্যিই গ্রামের লোকগুলো পারেও বটে। আচ্ছা, এটা হতেই পারে এই দেবী নাকি এখানে বহুদিন ধরে পূজিত হয়ে আসছেন, তাই বলে তাকে বুড়ি বলে ডাকতে হবে? সঞ্জয় যতটা এইসব ব্যাপার নিয়ে পড়াশোনা করেছে তাতেও দেখেছে অমৃত পান করার পর থেকে সমস্ত দেবদেবীরাই অখণ্ড যৌবনের অধিকারী হয়েছিলেন। তাহলে এই বুড়িমা হয় কি করে? দেবদেবীদের এই ধরনের সম্বোধন বরাবরই বড় বিরক্তিকর বলে মনে হয় সঞ্জয়ের। আসলে ও বোঝে এইসব গ্রামের লোকগুলোর পড়াশোনা সেরকম প্রায় কিছুই নেই, তাই এরা জানেই না ঠাকুর দেবতা কখনো বুড়ো বা বুড়ি হয় না। এটা এদের মূর্খামি ছাড়া আর কিছুই না। তাই এদের আর ভুল শুধরে না দিয়েই নিজের মনে মনে মুচকি হেসে ও আবার মন দেয় মলয় আর মলয়ের দাদুর কথায়। তো দাদু, বলো না আমাদের এই বুড়িচণ্ডী মায়ের কথা। আমি মাকে অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু মা কোনোদিনই কিছু বলে না। শুধু জিজ্ঞেস করলে আমি দেখেছি মায়ের মুখে কেমন যেন একটা ভয় ফুটে ওঠে। বারবার হাত জোর করে মাথায় ঠেকাতেও দেখেছি, কিন্তু আমাদের এই বুড়িচণ্ডী মায়ের ব্যাপারে একটা কথাও বলাতে পারিনি। আচ্ছা দাদু ভাই, তোমার যখন জানতে এতই আগ্রহ, আমি তোমাকে নিশ্চয়ই বলবো। কিন্তু তোমরা তো এই এই তো আজ এলে, এখন বরং বিশ্রাম টিশ্রাম নাও, পরে কোনো এক সময় না হয় বলবো, ঠিক আছে? হ্যাঁ, চলো। সঞ্জয় বুঝতে পারে মলয়ের মায়ের মতো মলয়ের দাদুও বোধহয় প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাইছেন। তবে এক্ষেত্রে ওর কিছু বলার নেই। এমনিতেই ও মলয়ের সাথে বেড়াতে এসেছে ওর মামার বাড়িতে। এখানকার সেরকম কিছুইও জানে না। যেটুকু শুনেছে সবটাই মলয়ের মুখে, আর তার থেকেই মনে মনে একটা ছবিও এঁকে নিয়েছে এদের এই পারিবারিক দেবী বুড়িচণ্ডীর ব্যাপারে। তিনি নাকি এক ভয়ঙ্কর কোনো দেবী। আর ওর মনে আছে আজ বিকেলবেলা যখন ওরা মলয়ের মামার বাড়ি এসে পৌঁছয়, তখনই ও দেখে বাড়িতে পা দেওয়ার ঠিক আগে মলয় সদর দরজার ঠিক বাইরে একটা খোলা বেদির মতো জায়গার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তারপর জুতো খুলে পাশে রেখে পাশের পুকুর থেকে হাত মুখ ধুয়ে এসে সেই বেদিটার সামনে হাঁটু ভাঁজ করে মাটিতে বসে প্রণাম করে। সঞ্জয় বেচারা আর কি করা, মলয়ের দেখা দেখি ওকেও একই কাজ করতে হয়। তবে এভাবে না জেনে না বুঝে এক গ্রাম্য দেবীকে প্রণাম জানাতে সঞ্জয়ের একদমই ইচ্ছা হচ্ছিল না। তবে ও এটা বুঝতে পারে এখানকার মানুষেরা সবাই এই দেবীকে বেশ ভক্তি করে, কারণ মলয় যতক্ষণ সময়ে ওর নমস্কার সারল, ততক্ষণে ওর পাশাপাশি আরও বেশ কয়েকজন গ্রামের লোক এসে ওরই পাশে মাটিতে হাঁটু গেড়ে বসে প্রণাম করে গেল। তবে একটা ব্যাপার সঞ্জয়ের নজর এড়ায় না। ওদের সাথে মলয়ের ছোট মাসি থাকলেও সে কিন্তু একবারও ওই বেদিতে প্রণাম জানালো না।
অবশ্য সঞ্জয় বারণ করল না, তবে নিজে প্রণাম না করে একপাশে চুপচাপ দাঁড়িয়ে থাকলো ছোট মাসি। আর সেই ঘটনা থেকেই সঞ্জয় বুঝতে পারে মলয়ের ছোট মাসি খুব একটা এই গ্রাম্য বুড়িচণ্ডী দেবীকে বিশ্বাস করেন না। তারপর ওরা ঘরে প্রবেশ করে। খাওয়া দাওয়া সেরে দোতলায় দাদুর সাথে কথা বলতে যায়। আর তখনই মলয় ওর দাদুর কাছে আবার সেই একই কথা জানতে চায়। সঞ্জয়, চল আমরা বড় নিচে যাই, দাদুর এখন বিশ্রাম নেওয়ার সময়। নিচে মনে হয় ছোট মামা এসে পড়েছে। চল, ছোট মামার কাছে গিয়ে অনেক গল্প শোনা যাবে। গল্প? সেও তোর এই বুড়ি চণ্ডী ঠাকুরের সম্পর্কে, তাই তো? না ভাই, তুই শোন, যত সব। না না, তা কেন? আসলে ছোট মামা ব্যবসার কাজে নানান দিকে ঘুরে বেড়ায় তো, আর এখানে বহু মানুষের সাথে ওনার পরিচয়ও আছে। এইসব ব্যাপারে গল্প বলতে শুরু করলে বড় একটা গল্পের সংকলন হয়ে যাবে। আরে তুই চলই না, গেলেই বুঝতে পারবি। মলয় আর সঞ্জয় দোতলায় দাদুর ঘর থেকে নেমে আসে একতলার বৈঠকখানায়। আর এসে দেখে তখন সেখানে গরম গরম চপ ভাজা আর ঝালমুড়ি মাখা হচ্ছে। বড় মামিমা ওদের দেখে হেসে উঠে বললেন, এই তো, এসো এসো তোমরা। দাদুর সাথে দেখা হয়েছে? হ্যাঁ হয়েছে, তবে সেভাবে ঠিক হয়নি। আবার কাল সকালে গল্প করতে বসবো। সে কি কথা? তাহলে এতক্ষণ গেলে যে? বাবা কি আবার আফিম খেয়ে ঘুমিয়ে পড়েছেন নাকি? কিন্তু এত সন্ধেবেলায় তো উনি নেশা টেশা করেন না? না না, তা নয়। আসলে আমি দাদুর কাছে গিয়েছিলাম একটা বিশেষ বিষয়ের উপরে জানার জন্য, কিন্তু কাজের কাজ সেরকম কিছু হলো না। বিশেষ বিষয়? কি বিশেষ বিষয় বলে? আর সঞ্জয়, তুমি কিছু জানো নাকি? তোমার বন্ধু কোন বিশেষ বিষয় জানতে চাইছে? না, সঞ্জয় জানবে কি করে? আসলে আমি এই বাড়ির পুরানো দেবী ওই বুড়িচণ্ডীর ব্যাপারে কিছু জানতে চাই। আমি অনেক দিন ধরেই মাকে জিজ্ঞেস করেছি, মাও কিছু বলেনি। আর আজ দাদুকেও জিজ্ঞাসা করলাম, দাদু যেন কেমন কথার জালে ব্যাপারটা এড়িয়ে গেল। কেন গো বড় মামিমা, তোমরা সকলে তোমাদের বাড়ির এই ঠাকুরের সম্পর্কে কিছু বলতে চাও না কেন? সঞ্জয় খেয়াল করে দেখে বুড়িচণ্ডী মায়ের কথা উঠতেই সকলে যেন কেমন থমকে গেল। আর কয়েক সেকেন্ডের একটা নীরবতা কাটিয়ে উঠে বড় মামিমা আবার বললেন, আচ্ছা, একটা কাজ করো। তোমরা তো এখন ছোট, সবে এবারে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছ। তোমরা বড় হও, তারপর আমি তোমাদেরকে মা বুড়িচণ্ডীর কথা বলবো। না 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 না, এ তোমাদের ভারী অন্যায়। আর আমরা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছি, মোটেই আমরা একেবারে বাচ্চা নই। বড় মামিমার এই কথাটা সঞ্জয় একেবারেই মেনে নিতে পারে না। ওরা ছোট বলে ওদের এই গ্রাম্য দেবী সম্পর্কে জানানো যাবে না, এটা কেমন কথা? তাই এই প্রথমবারের জন্য একটু বিরক্তি নিয়ে ও বলে বসে, দেখুন বড় মামিমা, আমি জানি না আপনাদের এই বুড়িচণ্ডী কী রকমের দেবী, তবে আমি এরকম নানা জায়গায় ঠাকুর দেবতা সম্পর্কে অনেক বই পড়েছি। আমার সেগুলো নিতান্ত গল্প কথা বলেই মনে হয়েছে। আর বেশ কিছু মানুষ নিজেরা ভয় পেয়ে সেই সব দেবদেবীদেরকে নিজেদের মুখে মুখে মহান বানিয়ে তুলেছে। এরা নিজেরাও ভয় পায় আর এমনভাবে এই সমস্ত গল্পগুলোকে বলে যাতে করে সামনের লোকও সেগুলো শুনে ভয় পায়। আমরা বিজ্ঞান নিয়ে পড়ছি। মলয় বিশ্বাস করুক বা না করুক, আমার দৃঢ় বিশ্বাস এই বুড়িচণ্ডী আসলে সেরকম ভয়ঙ্কর কিছুই নয়। আপনাদের মুখে মুখেই এতটা মহান হয়ে বসেছেন। না না সঞ্জয়, তুমি ভুল করছো। আর যেটা সম্পূর্ণ জানো না সে ব্যাপারে এত তুচ্ছ তাচ্ছিল্য করো না ভাই। এখানকার গ্রামের মানুষ যখন মা বুড়িচণ্ডীকে এতটা মানে, তখন তারা মায়ের মহিমার কিছু তো সাড়া পেয়েছে। না হলে কি এটা হতো বলো? বড় মামিমা, এরকম আমি অনেক দেখেছি জানেন।
এই তো সেদিনই শুনলাম বর্ধমানের কোনো এক গ্রামে এরকমই এক বুজরুকি নাকি ধরা পড়েছে। গ্রামের মানুষের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে ব্যবসা ফেদে বসেছিল এক ভণ্ড সাধু বাবা। তারপর লোকের হাতে ধরা পড়ে মার খেয়ে। চুপ করো সঞ্জয়, তুমি আমাদের বুড়িচণ্ডী মায়ের সাথে অন্য কোনো ঘটনাকে গুলিয়ে ফেলেছো। আমার মনে হয় আমাদের এই আলোচনা এখনই বন্ধ করা উচিত। আমার এসব কথা শুনতে মোটেও ভালো লাগছে না। বড় মামিমার কাছে এভাবে ধাঁতানি খেয়ে সঞ্জয়ও একেবারে চুপ করে যায়। তবে তার মধ্যেই ও আর চোখে দেখতে পায় মলয়ের ছোট মাসি বড় মামিমার দিকে তাকিয়ে কেমন যেন মুখ বেঁকিয়ে হাসছে। আর ততক্ষণে সঞ্জয়ের মনে একটা রোখ চেপে যায়। এই বুড়িচণ্ডী মায়ের প্রতি এই পরিবার আর এই গ্রামের মানুষগুলোর যে অন্ধবিশ্বাস রয়েছে সেটা তাকে ভাঙতেই হবে। আর ও বেশ বুঝতে পারছে ওকে এই কাজে সাহায্য করতে পারে একমাত্র মলয়ের ছোট মাসি। তাই ও মনে মনে ঠিক করে নেয় ছোট মাসিকে কোনোভাবে তাকে হাত করতেই হবে। তাই তখনকার মতো ও কোনো কথা না বাড়ালেও রাতের খাবার ঘরে যাওয়ার আগে ছোট মাসির সাথে দেখা করার একটা সুযোগ পেয়ে যায় সঞ্জয়। তখন সঞ্জয় ওদের ঘরের বাইরের রেলিংয়ের ধারে এমনি দাঁড়িয়েছিল। আর ও খেয়াল করে দেখে নিচে বাগানে ছোট মাসি একা পায়চারি করছে। সঞ্জয় বুঝতে পারে এটাই সুযোগ। বুড়িচণ্ডীর রহস্য উদ্ঘাটন করতে হলে ওকে ছোট মাসির সঙ্গে একা কিছু ব্যাপার নিয়ে আলোচনা করতে হবে। তাই তাড়াতাড়ি বেয়ে নেমে আসে সঞ্জয়। এক ছুটে এগিয়ে যায় বাগানের দিকে যেখানে মলয়ের ছোট মাসি পায়চারি করছিল। এ কি সঞ্জয়, তুমি এইভাবে ছুটতে ছুটতে আসছো কেন? কি হয়েছে? আচ্ছা ছোট মাসি, আমি তোমার থেকে একটা ব্যাপার জানতে চাই। আমি এসে থেকে খেয়াল করে দেখেছি এখানে মানুষজন বুড়িচণ্ডী মায়ের নামে বেশ ভয় পান। সাথে এটাও খেয়াল করে দেখেছি তুমি বোধহয় সেরকম নও। তাই আমি তোমার থেকেই সাহায্য চাইছি। সাহায্য চাইছো মানে? তুমি কি করতে চাও? দেখো, আমি কি করতে চাই সেটা ঠিক জানি না, তবে আমার মনে হচ্ছে আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে করে এখানকার মানুষজনের এই বুড়িচণ্ডী মায়ের প্রতি অন্ধবিশ্বাসটা ভেঙে পড়ে। সে কি? কিন্তু কেন? এখানকার গ্রামের মানুষজন যদি কোনো একজন আরাধ্য দেবীকে ভক্তি করেই থাকে, তাতে তোমার অসুবিধা কি? তুমি তো এখানে 2 দিনের জন্য বেড়াতে এসেছো। এখানে চারপাশ ঘোরো, আনন্দ করো, আর কি চাও? সঞ্জয়ের মাথায় তখন বড় মামিমার বলা কথাগুলো ঘুরছে। ও নিজের মনে মনে একটা জেদ ঠিক করে নেয়, কিছুটা প্রতিহিংসা নেওয়ার মতো, কিন্তু বাইরে সেটা প্রকাশ করে না, বরং উল্টে বলে, না গো, আমরা আসলে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি তো, তাই আমি চাই মানুষের মধ্যে একটা যুক্তিবাদী মন তৈরি করতে। তারপর মানুষজন যদি নিজেদের যুক্তি দিয়ে বিবেচনা করে এই দেবীকে স্বীকৃতি দেয় তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু যুক্তি বুদ্ধি দূরে সরিয়ে রেখে শুধুমাত্র অন্ধভাবে কোনো কিছু মেনে চলার আমি ঘোরতর বিরোধী। আর সেই কারণেই আমি তোমার সাহায্য চাই। সঞ্জয়ের কথা কিছুক্ষণ মন দিয়ে ভাবে মলয়ের ছোট মাসি। ও জানে এই বুড়িচণ্ডী মায়ের জন্যই ওর পছন্দের মানুষ আনন্দকে ওর পরিবার স্বীকার করেনি। এই বুড়িচণ্ডী মায়ের নিত্য সেবা করেছিল যে পুরোহিত, সেই নিত্যানন্দ ঠাকুর হাত গুনে বলেছিলেন আনন্দ নাকি ছেলে হিসেবে ভালো নয়, তাই ওর পরিবার থেকে আনন্দকে প্রত্যাখ্যান করে। আর এই সময় থেকেই মলয়ের ছোট মাসির মনে এই বুড়িচণ্ডী মায়ের প্রতি তীব্র অনাস্থা তৈরি হয়। তবে তখন বাড়ির লোকেদের চাপে কিছু করতে না পারলেও ও এই মায়ের মাহাত্ম্য আর মেনে নিতে পারে না। ও যেন মনে মনে বিশ্বাস করে এই বুড়িচণ্ডী মাই আনন্দকে ওর কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছেন। আর ধীরে ধীরে এই সহ্য করতে না পারাটা কেমন যেন তীব্র বিরক্তিতে পরিণত হয়েছে। কি গো ছোট মাসি, কি হয়েছে? কি ভাবছো? তুমি আমাকে ওই বুড়িচণ্ডী মায়ের ব্যাপারে খোঁজ খবর এনে দাও,
আমি কথা দিচ্ছি, আমি এই গ্রাম্য দেবীর মাহাত্ম্যকে খণ্ডন করবই। কিছুক্ষণ ভেবে ছোট মাসি ওকে বলে, ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি চট করে তৈরি হয়ে আসছি। আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, সেখানে গেলে আশা করি তুমি অনেক তথ্য পাবে, সেগুলো তোমার কাজে লাগবে। কিন্তু খবরদার এই কথা বাড়ির কেউ না জানতে পারে। দুপাশে ঘাড় নেড়ে সম্মতি জানায় সঞ্জয়। তারপর ওকে একটা রাস্তায় পাথরের ধাপের উপর বসতে বলে। ছোট মাসি বাড়ির দিকে হাঁটা দেয় কয়েকটা দরকারি জিনিস নিয়ে আসার জন্য। আর এভাবেই প্রায় মিনিট 5 কেটে যাবার পর হঠাৎ সঞ্জয় দেখতে পায় ছোট মাসি আবার ওর দিকে হেঁটে আসছে, তবে বাড়ির দিক থেকে নয়, দক্ষিণ দিকে পুকুর বাড়ির দিক থেকে। চলো চলো, আমাদের আর দেরি করাটা ঠিক হবে না, ফিরতে দেরি হলে বাড়ির সকলে চিন্তা করবে। কিন্তু তুমি ওদিকে কোথায় গিয়েছিলে ছোট মাসি? কয়েকটা দরকারি জিনিস আনার ছিল। এই দেখো, হাতে একটা লাঠি আর একটা 5 সেলের টর্চ নিয়ে এসেছি। বাগানের পথে রাতের অন্ধকারে জন্তু জানোয়ার যে থাকবে না সে কথা আর বলা যায় না, তাই এগুলো নিয়ে আসলাম। সে ভালো করেছো। তবে আমি ভাবছি মলয় যদি আমায় দেখতে না পেয়ে আবার চিন্তা শুরু করে, তাহলে কিন্তু বিপদ বাড়বে। না, তার কোনো সম্ভাবনাই নেই। আমি মলয়কে আর তার সাথে বাড়ির সকলকেই বলে দিয়ে এসেছি। আমি তোমাকে নিয়ে আমার এক বান্ধবীর বাড়ি যাচ্ছি। তোমার তো দাবা খেলার খুব শখ, আমার সেই বান্ধবীও খুব ভালো দাবা খেলতে পারে, তাই বাড়ি থেকে কেউ কিচ্ছু মনে করবে না। আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলো। হ্যাঁ, সে কথা ঠিকই, কিন্তু আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, এখন কিছু বলবো না, পা চালিয়ে এসো, আর সেখানে গেলেই বুঝতে পারবে। তবে তোমার যদি ভয় করে তাহলে আসতে হবে না বাপু। তোমাদের এই শহুরে ছেলেদের মুখে যতই বারন্ত, কাজের বেলায় অষ্টরম্ভা। ছোট মাসির কথাটা যেন বিদ্যুতের মতো কাজ করে সঞ্জয়ের মাথার ভেতর। সে মেরুদণ্ড সোজা করে গটমট করে হেঁটে এগিয়ে যায় সামনের দিকে। আর তার এরকম ব্যবহার দেখে হেসে ফেলে ছোট মাসি। হয়েছে হয়েছে, হার পালোয়ানগিরি দেখাতে হবে না। সামনে অন্ধকার, কয়েকদিন বেড়াতে এসে আর বিপদ বাড়িও না, বুঝলে? কথাটা বলেই ছোট মাসি বেশ তাচ্ছিল্য ভরে হেসে ওঠে। সঞ্জয় খেয়াল করে দেখে ছোট মাসি কথাটা ভুল বলেনি। গ্রামের মানুষদের ভুল ভাঙাতে এসে খামোখা নিজেই বিপদের মধ্যে জড়িয়ে পড়ার কোনো মানে হয় না। তাই তারপর ছোট মাসির পাশাপাশি টর্চের আলোয় পথ দেখে দেখে হাঁটতে শুরু করে সঞ্জয়। ও বুঝতে পারে ওরা ধীরে ধীরে আরও গভীরতর জঙ্গলের দিকে প্রবেশ করছে। আর এভাবেই আরও খানিকটা পথ যাবার পর হঠাৎ করে সঞ্জয়ের ডান পা একটা গর্তের ভেতরে পড়ে যায়। আর টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে সামনের দিকে গড়িয়ে যেতে থাকে সঞ্জয়। ও বুঝতে পারে ওর ডান পায়ে কোনো একটা জালের মতো জিনিস বেশ জড়িয়ে ধরে নিয়েছে। আর যত সময় যাচ্ছে সেটা আরও চেপে বসে যাচ্ছে ওর পায়ে। আর ততক্ষণে ওর হাতে থাকা টর্চটা ছিটকে গিয়ে পড়ে ওর সামনে। তবে সেটা নেভে না, সরাসরি সঞ্জয়ের দিকেই ফোকাস করে জ্বলতে থাকে। তবে পায়ে এবার একটা অসহ্য যন্ত্রণা অনুভব করে সঞ্জয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতিটা এমন পাল্টে যায় যে ব্যাপারে বিন্দু মাত্র ওর ধারণা ছিল না। আর সেই পরিস্থিতিতে সঞ্জয় চিৎকার করে ওঠে, ছোট মাসি! কিন্তু সেই বেশ ঘন জঙ্গলের মধ্যে আর ছোট মাসির কোনো হদিশ পায় না সঞ্জয়। না দেখতে পায় না শুনতে পায় ছোট মাসির গলা। সেকেন্ডের ভগ্নাংশ সময়ের মধ্যে সঞ্জয় বুঝতে পারে এই জঙ্গলের মধ্যে সে সম্পূর্ণ একা। ছোট মাসি তার ধারে চত্বরেও নেই। শুধু ছোট মাসির হাতে থাকা সেই টর্চটা তখনও মাটিতে পড়ে জ্বলছে, ঠিক সঞ্জয়ের দিকে মুখ করে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার হলেও শুধুমাত্র এই টর্চের আলোর জন্য যেন শুধুমাত্র সঞ্জয়কেই দেখতে পাওয়া যাচ্ছে। আর সঞ্জয় এটাও বুঝতে পারে চারপাশের ঘুটঘুটে অন্ধকারময় বন থেকে যেন শত শত অশরীরীর চোখ ওর দিকেই তাকিয়ে রয়েছে। সেগুলো এতটাই হিংস্র যেন সেগুলো সঞ্জয়কে জ্যান্ত ছিঁড়ে ঘুরে খাওয়ার জন্য লোলুপ চোখে তাকিয়ে তারা। এমনিতেই সঞ্জয়
বেশ ডাকাবুকো ছেলে, তবে এই প্রথমবার বেশ ভয় ভয় করে ওঠে সঞ্জয়ের। কিন্তু ওর পায়ের বন্ধনটা কিছুতেই মুক্ত করতে পারে না ও। যতই ও সেটা ছাড়ানোর চেষ্টা করে, ততই ওর পায়ে সেটা আরও শক্ত হয়ে চেপে বসে। সেই ফাঁসের মধ্যে থেকে ছোট ছোট কাঁটা বের হয়ে সঞ্জয়ের পায়ে গেঁথে বসে যেতে থাকে। সঞ্জয়, সঞ্জয়, হঠাৎ করেই একটা সুন্দর বেশ গম্ভীর মহিলা কণ্ঠস্বর শুনে ঘোরটা কেটে যায় সঞ্জয়ের। ও বেশ বুঝতে পারে কেউ একজন ওর নাম ধরে ডাকছে, আর সেটা শুনে অস্ফুটে ওর মুখ দিয়ে একটা শব্দ বের হয়ে আসে। কে 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 ওখানে? আমাকে একটু জল দিতে পারো? জল? তুমি জল খাবে? এই নাও জল। সঞ্জয় দেখতে পায় একজন অতি বৃদ্ধা মানুষ এসে দাঁড়িয়েছে ওর সামনে, হাতে লাঠি, সাদা থান শাড়ি পরনে। বয়সের ভারে ওনার মুখের চামড়াটা ঝুলে পড়েছে, কিন্তু সেই বৃদ্ধা ভদ্রমহিলা ওকে ওনার হাতে ধরে থাকা একটা মাটির পাত্র থেকে জল খেতে দেন। আর সেই জলটা খেয়ে সঞ্জয়ের শরীরের সমস্ত কষ্ট যেন দূরে সরে যায় নিমেষে। আহ, কি সুন্দর ঠান্ডা মিষ্টি জল, যেন আমার বুকের ভেতরটা জুড়িয়ে গেল। সেই ভদ্রমহিলা সঞ্জয়ের মুখ আর হাত ওনার শাড়ির আঁচলে পরিষ্কার করে মুছিয়ে দেন। তুমি এখানে কেন এসেছো সঞ্জয়? আমি আসলে আমার বন্ধুর সাথে ওর মামার বাড়িতে বেড়াতে এসেছি আজই বিকেলে, আর সেখান থেকেই। আজই? হ্যাঁ, আজই বিকেলে। তবে আমি এখন ওর ছোট মাসির সঙ্গে একটা জায়গায় যাচ্ছিলাম। তারপরেই জঙ্গলের মধ্যে আমি ছোট মাসিকে হারিয়ে ফেলি, আর আমার পাটা এই একটা ফাঁসের মধ্যে আটকা পড়ে যায়, আর আমি এখানে রয়ে যাই। কিন্তু এখন আমি আর ছোট মাসিকে দেখতে পাচ্ছি না। তাই বুঝি? কিন্তু তুমি মলয়ের ছোট মাসির সঙ্গে কোথায় যাচ্ছিলে সেটা বললে না তো? আমি সেটা ঠিক জানি না। আসলে ছোট মাসি আমাকে বলেছিল এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে গেলে নাকি এখানকার বুড়িচণ্ডী মায়ের ব্যাপারে বেশ কিছু তথ্য পাওয়া যাবে। আচ্ছা, তুমি এই বুড়িচণ্ডী মায়ের ব্যাপারে এত খোঁজ খবর কেন করতে চাইছো? সে অনেক কথা, আপনাকে এখন বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। কিন্তু আপনি বললেন না তো, আপনি কি? আর এই এত রাত্রে এই বনের ভেতর কি করছেন? কি আর করবো বলো, আমার তো সেরকম কোনো কাজকর্ম নেই, তাই মাঝে মাঝে রাত্রির বেলা, বিশেষ করে এই অমাবস্যা তিথিতে এই জঙ্গলে ঘুরে বেড়াই। এটাই আমার ভালো লাগে। অমাবস্যা তিথিতে? এই তো ভুল করে ফেললেন, আজ তো অমাবস্যা নয়। আমি যখন ছোট মাসির সঙ্গে জঙ্গলের দিকে আসছিলাম, তখন পূর্ব আকাশে পুকুরের ওপার দিয়ে আমি চাঁদ উঠতে দেখেছি। হ্যাঁ, পূর্ণিমার মতো একেবারে ঝলমলে চাঁদ নয় ঠিকই, কিন্তু অমাবস্যার মতো ঘুটঘুটে অন্ধকার কিন্তু নয়। হ্যাঁ, ঠিকই বলেছ, সেদিন কৃষ্ণপক্ষে চতুর্থী তিথি ছিল। হ্যাঁ, কিছু বললেন? আর আমি একটা কথা বলবো। আমি জানি আপনার পক্ষে হয়তো একটু অসুবিধে হবে, তাও যদি একটু সাহায্য করেন। হ্যাঁ বলো না, কি বলবে বলো, আমি হয় চেষ্টা করে দেখি তোমার কাজটা করে দিতে পারি কি না। মানে আমার পাটা কোনো একটা জংলি লতা পাতায় ফেসে গেছে, আপনি যদি একটু খুলে দেন তবে খুব উপকার হয় জানেন। আমি তাহলে বাড়ি ফিরে যেতে পারি। আমি অনেকক্ষণ বাড়ির বাইরে তো, মলয়ের মামার বাড়িতে নিশ্চয়ই সকলে খুব চিন্তা করছে। হ্যাঁ, সে তো ঠিকই, চিন্তা তো একটু করবেই, সবাই হন্যে হয়ে তো তোমাকেই খুঁজছে। তবে কি জানো, তুমি আর কখনো জেদের বসে এরকম উটপাট করে কোনো সিদ্ধান্ত নিও না। কোনো কোনো জায়গায় যদি গ্রামের মানুষেরা কিছু বিশ্বাস আঁকড়ে থাকে, তবে থাক না, তাদের সেই বিশ্বাস যে তোমাকে যুক্তিতে পরিবর্তন করতেই হবে এমন তো কোনো কথা নেই সঞ্জয়। আর সেটাও তো তোমার মিথ্যে কথা, তাই না? আসলে তো তুমি চেয়েছো তাদের সেই বিশ্বাসটা ভেঙে দিতে, জানো তো?
মানুষের বিশ্বাসে আঘাত করা কিন্তু চরম অপরাধ। সঞ্জয় বুঝতে পারে সেই ভদ্র মহিলা নিশ্চিতভাবে সেই বুড়িচণ্ডী দেবীর কথাই বলছেন। উনি নিজেও এই গ্রামেরই মানুষ। বয়সের সাথে সাথে নিশ্চয়ই মাথার কোনো রোগ আছে, না হলে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে কেউ কখনো জঙ্গলে ঘুরতে বেরোয়, বা চাঁদের আলো ঝলমলে রাতকে কেউ অমাবস্যা বলে? তবে সাথে সাথে এই কথাটাও ঠিক, এই বৃদ্ধা ভদ্রমহিলাই এই জঙ্গলের মধ্যে সঞ্জয়ের কাছে এগিয়ে এসেছেন, ওকে জল দিয়েছেন। তাই মনের ভিতর একটা রাগ হলেও কৃতজ্ঞতাবশত সঞ্জয় কিছুই বলে না। কিছুক্ষণ সময় নিয়ে তারপর বলে, আমার পায়ের এই বাঁধনটা খুলে দিতে একটু সাহায্য করবেন প্লিজ। জংলি লতা পাতায় একদম জড়িয়ে গেছে। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। দেখো দেখি বাচ্চা, তোমার পায়ে আর কোনো বাঁধন আছে কি না? সঞ্জয় হাত বাড়িয়ে নিজের ডান পাটা লক্ষ্য করে দেখে সত্যিই সেখানে আর কোনো বাঁধন নেই। তার মানে এই বৃদ্ধা ভদ্রমহিলা আগেই সেটা খুলে দিয়েছেন। তবে কি জানো তো বাবা, বাঁধন এখনো একটা আছে, তবে সেটা তোমার পায়ে নয়, তোমার মনে। তোমার মনের অহংকার আর জেদ তোমার মনে ভক্তির দরজাকে বেঁধে রেখেছে। সেটা যদি তুমি খুলতে পারো তবেই বুঝতে পারবে আসল কোনটা আর নকল কোনটা। মানে আপনি এসব কি বলছেন? আমি আসল কোনটা নকল কোনটা চিনি না। শোনো বাবা, তুমি যার সাথে এই জঙ্গলে এসেছিলে সে আদৌ মলয়ের ছোট মাসি ছিল না, ছিল এক অশুভ শক্তির অধিকারিণী, পিশাচিনী। সে তোমার সাথে ওর কথা শুনতে পেয়েই পরিকল্পনা করেছিল তোমাকে জঙ্গলে নিয়ে এসে মেরে ফেলবে। আর সেই মতোই সে মলয়ের ছোট মাসির রূপ ধরে আবার ফিরে আসে তোমার কাছে। আর বাড়ি ফিরে মলয়ের ছোট মাসিও আটকে পড়ে সেই পিশাচিনীর তৈরি করা এক মায়ায়। আর সেই সুযোগ নিয়ে সেই পিশাচিনী ফিরে আসে তোমার কাছে, আর তুমি তাকে বিশ্বাস করে তার সাথে জঙ্গলে এসে তার মায়াজালে আটকে পড়ো। সেই বৃদ্ধার কথা মন দিয়ে শুনলেও কিছুতেই বিশ্বাস করতে পারে না সঞ্জয়। ভদ্রমহিলার সত্যিই বয়সের সাথে সাথে মাথাটা খারাপ হয়ে গিয়েছে। এসব আবার হয় নাকি? এ কি কোনো রূপকথার গল্প নাকি? আর এইসব শুনতে শুনতেই হেসে ফেলে সঞ্জয়, কারণ তখনও ও জানে ও ছোট মাসির সাথেই জঙ্গলে এসেছিল আর কোনো একটা জংলি লতাপাতায় পা আটকে পড়ে গেছে। তবে আর সেসব কথা না তুলে চুপচাপ সেই বৃদ্ধার কথাগুলো শুনতে থাকে। তবে এবার সেটা ওর মনে বিরক্তি ছাড়া আর কোনো অনুভূতি জাগায় না। তাহলে চলো, তোমাকে আমি মলয়ের বাড়ি পৌঁছে দিয়ে আসি। নিজেকে নিয়ন্ত্রণ করতে করতে ততক্ষণে ক্লান্ত হয়ে গিয়েছে সঞ্জয়, আর পেরে উঠছিল না সে। তাই এবার বেশ জোরেই হেসে ওঠে। আপনি এই বয়সে আমাকে সঠিক জায়গায় পৌঁছে দেবেন? আপনি তো নিজেই হাঁটতে পারছেন না, আপনি আমাকে কি পৌঁছে দেবেন? নিজের বয়সটা দেখেছেন? বুড়ি পাগলি কোথাকার, আমাকে এসেছে জঙ্গল থেকে বের করে নিয়ে যেতে। সঞ্জয়ের মুখে এরকম কথা শুনে চুপ করে ওর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন সেই বৃদ্ধা মানুষটা। তারপর বলেন, দেখো যা ভালো বোঝো, তোমার মায়ের কথা শুনেই আমি এসেছিলাম। তবে তুমি নিজে যখন আমার কথা শুনতে চাইছো না, তখন আমি আর কি করব? সঞ্জয় দেখতে পায় সেই বৃদ্ধা ধীরে ধীরে ওনার লাঠিতে ভর করে হেঁটে এগিয়ে যেতে লাগলেন সামনের দিকে। আর উনি যত এগিয়ে যেতে থাকলেন ততই যেন জায়গাটা গভীর অন্ধকারে ঢেকে যেতে লাগলো। এতক্ষণ সঞ্জয় ভেবেছিল ছোট মাসির হাতে করে আনা টর্চটা থেকেই ওই আলোটা আসছিল, কিন্তু সেই বৃদ্ধা চলে যাবার পর ও বুঝতে পারে টর্চটা আর জ্বলছে না। সেই বৃদ্ধার হাতে কোনো টর্চ, লণ্ঠন বা হ্যাজাকও দেখেনি। মুহূর্তের মধ্যেই সঞ্জয়ের সম্বিত ফেরে, তার মানে ওই আলো ওই বৃদ্ধা ভদ্রমহিলার শরীর থেকেই আসছিল। আর উনি চলে যেতে
যেটা সম্পূর্ণ হারিয়ে গেছে। আর ঠিক তখনই ও বুঝতে পারে সেই লতানো গাছের ডালপালাগুলো আবার ওর পায়ে জড়িয়ে ধরেছে। তবে এবার আর শুধু ডান পায়ে নয়, ওর দু পায়েই সেই লতা পাতাগুলো আঁকড়ে ধরেছে, আর তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে সঞ্জয়কে টেনে মাটির মধ্যে ঠুকিয়ে নিতে চাইছে। এবার সত্যি সত্যিই প্রচণ্ড ভয় পেয়ে যায় সঞ্জয়। ও বুঝতে পারে ওই লতা পাতাগুলো ওর পা বেয়ে উপরে উঠে আসছে। ভয়ে চিৎকার করতে চায় সঞ্জয়, আর ঠিক তখনই একটা গাছের ডাল এসে ওর মুখ চেপে ধরে। সঞ্জয় বুঝতে পারে ওই গাছের ডাল থেকে কয়েকটা সূচলো কাটার মতো চূষক ওর চামড়া ভেদ করে ওর শরীরে প্রবেশ করছে। আর যেখানে ওই কাঁটাগুলো ওর শরীরে ঢুকছে সেখানে অসহ্য যন্ত্রণা করতে থাকে ওর। টাটকা রক্ত সেই স্থান থেকে চুইয়ে পড়ছে। সঞ্জয় বুঝতে পারে ওর মৃত্যু নিশ্চিত। তবু সঞ্জয় নিজের মনের সমস্ত বল সঞ্চয় করে বাঁচার একটা শেষ চেষ্টা করে। দুহাতে নিজের মুখ থেকে সেই ভয়ঙ্কর গাছের ডালগুলোকে ছুঁড়ে ফেলে সঞ্জয় চিৎকার করে ওঠে। ও ও ও ও বুড়িমা, বুড়ি 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 চণ্ডীমা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। না, ওই একবারই শেষ। আর কথা বলতে পারে না সঞ্জয়। ও বুঝতে পারে একটা গাছের ডাল ওর গলাটা প্রচণ্ড জোরে পেঁচিয়ে ধরেছে। শ্বাস বন্ধ হয়ে আসছে ওর, চোখগুলো ঠেলে বেরিয়ে আসে। এদিকে ধীরে ধীরে ওর পায়ের লতাগুলো ওকে টেনে মাটির মধ্যে প্রায় অনেকটা ঢুকিয়ে নিয়েছে। ওর আর ছুটে পালানো তো দূরের কথা, নড়াচড়া করবারও ক্ষমতা নেই। সঞ্জয়ের চোখের সামনে শুধু ভেসে ওঠে ওর বাড়ি, ওর মা বাবার মুখগুলো। শুধু ওর মনটা খারাপ করে ওর মায়ের জন্য। সঞ্জয় বুঝতে পারে ও আর না বাড়ি ফিরলে ওর মা মানসিকভাবে একেবারেই ভেঙে পড়বে। সত্যি বলতে কি, ও ছাড়া ওর মায়ের আর কেউ নেই। সঞ্জয় চোখ মেলে তাকায়, তখন দেখতে পায় ওকে ঘিরে প্রায় 50 লোক দাঁড়িয়ে। দিনের আলো ফুটেছে চারপাশে, আর সঞ্জয় দেখতে পায় সকলের চোখেই একটা গভীর উৎকণ্ঠা ওকে ঘিরে। কি ঘটেছে তার কোনো কিছুই যেন ঠিক বুঝে উঠতে পারছে না সেই সময় সঞ্জয়। তারপর একটু ধাতস্থ হলে ও একে একে সবাইকে চিনতে পারে। ভিড়ের একেবারে সামনের সারিতে মলয়ের বড় মামিমা, ছোট মাসি, ছোট মামা, এমনকি মলয়ের মা বাবাকেও সে দেখতে পায়। ওর বুঝতে অসুবিধা হয় না জঙ্গলে গিয়ে ও আটকে পড়ায় ওকে ফিরতে না দেখে এনারা সকলে অনেকটা চিন্তিত হয়ে পড়েছেন। আর সেটা দেখে কিঞ্চিত বিব্রত হয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করতে গেল সঞ্জয়। সঞ্জয় বুঝতে পারে ও তখন আর জঙ্গলের মধ্যে নেই, বরং ও কোথায় আছে সেটা দেখার জন্য চারপাশে ঘাড় ঘোরাতেই ওর মাথার মধ্যে একটা বিদ্যুতের ঝলক খেলে যায়। সঞ্জয় বুঝতে পারে ও তখন আছে মলয়ের মামা বাড়ির সামনে সেই বুড়িচণ্ডী মায়ের দেবীর ওপর শুয়ে। এদিকে ওকে চোখ মেলে তাকাতে দেখে বাড়ির সকলে ওর কাছে এগিয়ে আসে। আমি এটা কোথায়? দেখ সঞ্জয়, তুই তখন আমাদের কাছেই আছিস, কিন্তু এতদিন কোথায় ছিলিস? থাক মলয়, এসব নিয়ে আলোচনা করার অনেক সময় পাওয়া যাবে। মা বুড়িচণ্ডীর আশীর্বাদে ও আমাদের কাছে ফিরে এসেছে। আগে তোমরা ওকে আর ওর মাকে ঘরে নিয়ে এসো, আর আমি মা বুড়িচণ্ডীর পুজোর আয়োজন করছি। সঞ্জয় আর রত্না দুজনে মিলে আজ মায়ের পুজো দেবে। আজ সকাল 8:15 পর্যন্ত অমাবস্যা তিথি আছে, তার মধ্যেই পুজোর অর্ঘ্য দিতে হবে। সমবেত জনতা একসাথে বলে ওঠে, জয় মা বুড়িচণ্ডীর জয়। কিন্তু তখন সঞ্জয় সেসব কথা মাথায় ঢোকাচ্ছে না। সে শুধু অবাক হয়ে শুনতে থাকে।
বড় মামিমার কথা, আর একটা জায়গায় গিয়ে আটকে যায় সে। সেটা একটা নাম, রত্না। রত্না তো ওর মায়ের নাম, কিন্তু এই এক রাত্রিরে ওর মা কি করে এসে পৌঁছলো সেখানে? তবে ততক্ষণে ও দেখতে পেয়েছে বেদির নিচে ওর মা প্রায় অচৈতন্য অবস্থায় পড়েছিলেন। সকলের সমবেত কণ্ঠে জয়ধ্বনি শুনেও উনি জেগে উঠেছেন। তারপর সঞ্জয়কে দেখতে পেয়ে একরকম ছুটে এসে ওকে বুকে জড়িয়ে ধরেন। এতদিন কোথায় ছিলি বাবা? আমাদের ছেড়ে কোথায় চলে গিয়েছিলি? আমি আর তোর বাবা চিন্তায় চিন্তায় প্রায় মরে গিয়েছিলাম। থানা, পুলিশ, আমরা সব কিছু করেছি। এই জঙ্গল তোলপাড় করে তোর খোঁজ করা হয়েছে, তোকে কোথাও খুঁজে পাইনি। তুই কোথায় ছিলি বাবা? এ তুমি কি বলছো মা? আমি তো শুধুমাত্র গতকাল ছোট মাসির সাথে। গতকাল? জানিস তুই প্রায় 10 দিন নিখোঁজ ছিলিস। এখানের সব জায়গায় আমরা খুঁজেছি। মলয় আর মলয়ের মামার বাড়ির পরিবারের সকলে অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন তুই নিখোঁজ হয়ে যাওয়ায়। আর যখন আমরা সমস্ত আশা ছেড়ে দিয়েছি, তখনই বৌদি বললেন একবার বুড়িচণ্ডী মায়ের থানে এসে তোর জন্য মিনতি জানাতে। সেটা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না বাবা। আর দেখ বাবা, মায়ের বেদিতে এসে কেঁদে পড়তেই তুই আমার কোলে ফিরে এলি। মা, মা গো, তোমার অপার কৃপা গো মা। সঞ্জয় ততক্ষণে সমস্ত ঘটনাক্রমটা পরপর সাজিয়ে নিতে পেরেছে। গতকাল রাতে জঙ্গলে সেই বৃদ্ধা তাকে বলেছিলেন যেদিন ও জঙ্গলে গিয়েছিল সেটা ছিল কৃষ্ণা চতুর্থী তিথি, আর গতকাল ছিল অমাবস্যা। তার মানে এই 10 দিন ও জঙ্গলের মধ্যে আটকে পড়েছিল, আর সেখান থেকে ওকে উদ্ধার করে এনেছেন গতকাল রাত্রে দেখা সেই বৃদ্ধা ভদ্রমহিলা। তার মানে তিনি কি আর শুধু উদ্ধারই করেননি, এই 10 দিন ধরে ওকে সেই অশরীরীর হাত থেকে রক্ষাও করেছেন বুড়িচণ্ডীর মা। জয় মা, জয় মা বুড়িচণ্ডীর জয়। আজ তোমার কৃপায় আমার ছেলে ঘরে ফিরে এসেছে। আমার প্রণাম গ্রহণ করো মা, আমার প্রণাম গ্রহণ করো। এদিকে ততক্ষণে মলয়ের ছোট মাসি, ছোট মামা সবাই এসে ধরে সঞ্জয়কে বুড়িচণ্ডীর মায়ের বেদির উপর থেকে নামিয়ে নিয়ে আসে। আর ছোট মাসি ওর কানে কানে ফিসফিস করে বলে, সেদিন আমি যখন বললাম আমি বাড়ি থেকে কটা জিনিস নিয়ে আসছি, তখন আমার আসার আগে তুমি জঙ্গলের ভেতরে ঢুকতে গেলে কেন? কত বড় বিপদে পড়ে গেছিলে ভাবতে পারছো? আমি তারপর সেখানে ফিরে এসে আর তোমার দেখা পাইনি। এইভাবে একা একা কেউ জঙ্গলের ভেতরে ঢোকে? রাতে জঙ্গলে যে কত ভয়ঙ্কর কাণ্ড হয়, কত রকমের বিপদের সম্ভাবনা থাকে, তুমি সেসব জানো? সঞ্জয় এবার ফ্যালফ্যাল করে ছোট মাসির দিকে তাকিয়ে থাকে। ও জানে এই মুহূর্তে ও যদি চিৎকার করে সত্যিটা বলে যে ও ছোট মাসির সঙ্গেই জঙ্গলে গিয়েছিল আর গতকাল রাত্রে একজন অতি বৃদ্ধা ভদ্রমহিলা ওকে সেই অশরীরী ফাঁদ থেকে মুক্ত করে এনেছে, তবে হয়তো কেউ সে কথা বিশ্বাস করবে না। আর কিছু বলে না সঞ্জয়, শুধু দেখতে পায় ওখানে উপস্থিত ভিড়ের একদম পিছনে গতকাল রাত্রের সেই ভদ্রমহিলা এসে দাঁড়িয়েছেন। তার প্রকৃত সত্তা কি গতকাল রাতেই সঞ্জয় উপলব্ধি করেছে। আজ এই মুহূর্তে যে ভয়ঙ্কর মৃত্যুর হাতছানি কাটিয়ে ও আবার ওর মায়ের কাছে ফিরে আসতে পেরেছে, সেটা শুধুমাত্র এই বৃদ্ধা ভদ্রমহিলার কৃপাতেই। সেটা বুঝতে এখন তার কোনো সন্দেহ নেই। তাই সে নিজে সেই ভদ্রমহিলার প্রতি কৃতজ্ঞতা থেকে বলে ওঠে, জয় মা, জয় বুড়িচণ্ডী মায়ের জয়। ধন্যবাদ
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করুন ও কমেন্টের মাধ্যমে গল্পটির বিষয়ে নিজেদের পরিচিতদের জানান। গল্পটি ছড়িয়ে দিন নিজের পরিবার ও বন্ধুদের মাঝে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর শুনতে ভুলবেন না প্রতি সপ্তাহে হুইসপারস ইন ডার্ক।